তো আমরা গরমের মৌসুমে প্রায় দেখি যে লোডশেডিং থেকে আমরা মুক্তি পাচ্ছি না, এবং এটা সবচেয়ে বেশি ভাগীদার হচ্ছে আমাদের গ্রামীণ জনগোষ্ঠী যারা আছেন, পল্লী বিদ্যুতের অধীনে যে জনগোষ্ঠী, বিশাল জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী। তাহলে অবভিয়াসলি এই প্রশ্নটা আসে যে তাহলে আমাদের বিদ্যুৎ এত সক্ষমতা থাকার পরেও আমাদের লোডশেডিং কেন হচ্ছে। দ্বিতীয় সবচেয়ে আলোচিত বিষয় বিদ্যুৎ খাতের গত 16 বছরে আমরা দেখেছি ফ্যাসিবাদের আমলে, সেটা হচ্ছে যে আপনার কুইক রেন্টাল 2009-10 যে আইন করা হয়েছিল, নামটাই করা হয়েছিল যে একটা ইমিডিয়েট, একটা খুবই স্বল্প মেয়াদের আয়োজন। যে যেমন ধরেন আপনারা দেখেছেন যে যখন কোনো জমিতে বিল্ডিং করা হয়, ওই বিল্ডিংয়ের আশেপাশে দেখবেন রাজমিস্ত্রি যারা থাকে, ইটের কাজ করে, তারা থাকবার জন্য আবার একটা টিন শেড, বাঁশ দিয়ে একটা ঘর করে। এই ঘরটা কিন্তু রাজমিস্ত্রির পার্মানেন্ট ঘর না, টেম্পোরারি। ওই বিল্ডিংটা হয়ে যাবার সময় পরে দেখবেন যে একতলা যখন হয়ে যায় তখন ওই বিল্ডিংটা তারা ভেঙে ফেলে, ভেঙে একতলায় চলে যায়। কুইক রেন্টাল জিনিস হচ্ছে যে আমার একটা পার্মানেন্ট দীর্ঘমেয়াদী বিদ্যুতের প্রকল্প চলছে, আপাতত স্বল্প মেয়াদে ইমিডিয়েটলি জনগণের চাহিদা পূরণ করবার জন্য আমি একটা প্রসেসে যাচ্ছি, সেটার মধ্য দিয়ে আমি আমার জনগণের যে নিড আছে সেটা পূরণ করব। কিন্তু আমরা দেখলাম 2009 থেকে শুরু করে, এবং এটা যাদের হাতে হাতে খড়ি হয়েছে, বর্তমান যে জ্বালানি উপদেষ্টা আছেন উনি কিন্তু তখন জ্বালানি সচিব ছিলেন 2009-10 দিকে। তো সেই সময়টাতে কুইক রেন্টাল যেটা চালু হলো সেটা আলটিমেটলি পার্মানেন্ট হয়ে গেল এখন পর্যন্ত, এবং সেটা 10 বছর পরে বাতিল হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম যে হাসিনা এবং তার যে গোলামরা আছে, এই যে কুইক রেন্টাল দালাল যে জনগোষ্ঠী আছে, তারা নতুন করে এইটাকে আইন এক্সটেন্ড করে পার্লামেন্টে অবৈধ সংসদে এটাকে আবার দীর্ঘমেয়াদে এক্সটেন্ড করে দিয়েছে, চুক্তি সম্প্রসারণ করে দিয়েছে। তো সেই প্রেক্ষাপটে নতুন গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার দায়িত্ব নিয়েছে তারা আসবার পরে আমরা দেখলাম যে যে চুক্তিগুলো হয়েছে, কুইক রেন্টালের যে চুক্তিগুলো ছিল সেগুলোকে রিভিউ করবার জন্য একটা কমিটি তারা করেছে। আর দ্বিতীয় আর একটা কাজ যেটা করেছে সেটা নিয়েই হচ্ছে আজকে আমাদের আলোচনা। সেটা হচ্ছে যে সারা দুনিয়াতে আপনারা দেখছেন যে উষ্ণায়ন যেটা হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং, সারা দুনিয়াতে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এটার একটা বড় কারণ হচ্ছে মাটির নিচে যে খনিজ সম্পদ আছে, যেগুলোকে আমরা ফসিল ফুয়েল বলছি, তেল, গ্যাস, এগুলো পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করবার মাধ্যমে যে ধোঁয়াটা তৈরি হয়, এই যে পলিউশনটা তৈরি করে, এটা আমাদের উষ্ণায়ন তৈরি করতে সাহায্য করছে। এবং সারা দুনিয়ার সবচেয়ে যারা উন্নত দেশগুলো আছে, পশ্চিম ইউরোপ এবং পশ্চিমা দেশগুলো, তারা হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সবচেয়ে বড় দায়ী দেশগুলো। আমেরিকা ধরেন সবচেয়ে বেশি বড় পলিউটার, সবচেয়ে বেশি মানে পলিউশন তৈরি করে হচ্ছে আমেরিকা, এরপরে হচ্ছে চায়না। আবার অর্থনীতির জায়গাতে দেখেন দুনিয়ার সবচেয়ে বড় অর্থনীতি আমেরিকা, দ্বিতীয় হচ্ছে চায়না। তো সেই বাস্তবতায় সারা দুনিয়াতেই একটা ক্যাম্পেইন আছে যে আমরা কিভাবে ধীরে ধীরে ফসিল ফুয়েল থেকে বেরিয়ে এসে একটা পরিবেশ বান্ধব জ্বালানিতে আমরা রূপান্তরিত হতে পারি। আমাদের গ্যাস, বিদ্যুৎ জ্বালিয়ে, আমাদের গ্যাস তেল জ্বালিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করবার পদ্ধতি, সেখান থেকে বেরিয়ে এসে কিভাবে আমরা বিকল্প জ্বালানির উৎস তৈরি করতে পারি। তো বাংলাদেশ আল্লাহ তাআলার নিয়ামতে ভরা একটা দেশ, যেখানে আপনার প্রচুর বৃষ্টি যেমন আছে, আমাদের প্রচুর নদী আছে, আমাদের প্রচুর বাতাস আছে, যেহেতু আমাদের বঙ্গোপসাগর আছে দক্ষিণে, এবং আমাদের প্রচুর সূর্য আছে। সারা দুনিয়া যেগুলোকে ভিত্তি করে আপনার বিকল্প পরিবেশ বান্ধব জ্বালানি করবার জন্য চেষ্টা করছে, তার প্রত্যেকটা উপাদান বাংলাদেশে খনিজ সম্পদের মতো করেই উপস্থিত আছে। আমরা যারা শীতের দেশে থেকেছি লম্বা সময়, আমরা দেখেছি যে আপনার সোলার প্যানেলকে কিভাবে এনার্জাইজ করবার জন্য তারা চেষ্টা করছে, কিন্তু পারছে না, কারণ তার 2 মাসে সূর্য থাকে না। কিন্তু আপনি দেখবেন যে আমার শীতের সূর্য দিয়েও জ্বালানি উৎপাদন করবার এবং বিদ্যুৎ উৎপাদন করবার সক্ষমতা আছে বলে বিশেষজ্ঞরা বলেছে। তো সেই বাস্তবতায় আমরা দেখলাম যে গত ফ্যাসিবাদীদের আমলে 34টা কোম্পানিকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করবার জন্য নিবন্ধন দেওয়া হয়েছে।